আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 10 এবং 9 যারা এই বছর আছে এবং যারা পরীক্ষার্থী আছে 2025-এ সবারই এই ট্যাগ কোশ্চেন রয়েছে। তো নতুন সিলেবাস হোক পুরাতন সিলেবাস হোক সব জায়গাতেই আমরা ট্যাগ কোশ্চেন দেখতে পাচ্ছি। তো ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে কোনো একটা প্রশ্ন থাকবে বা না সূচক প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো আমি লেখার চেষ্টা করেছি ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ জুড়ে দেওয়া। কোথায় জুড়ে দেওয়া? বাক্যের শেষে। এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তার মানে আমরা বুঝতে পারলাম একটা বাক্য থাকবে, সেই বাক্যের শেষে আমাদের একটা প্রশ্ন জুড়ে দিতে হবে। সেই প্রশ্নটা কি ধরনের হবে? তো সেই প্রশ্নটা কি ধরনের হবে সেটা বোঝার জন্য আমাদের এই ট্যাগ কোশ্চেনের সাধারণ একটা বৈশিষ্ট্য বুঝতে হবে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স কি। বাক্য যদি হাবোধক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় তাহলে যেই ট্যাগ কোশ্চেনটা আমরা জুড়ে দিব বাক্যের শেষে সেই ট্যাগ অংশটুকু হবে নেগেটিভ, অর্থাৎ সেই অংশটার সাথে নট যুক্ত হবে। তো সেই নটটা কিরকম হবে? সেই নটটা হবে সংক্ষিপ্ত, পুরোপুরি নট নয়, এন ও টি এরকম নট নয়, শুধুমাত্র এন টি এরকম নট যুক্ত হবে। তো আমাদের এটা বোঝা শেষ যে তাহলে কোনো একটা বাক্য যদি অ্যাফার্মেটিভ বা হাবোধক হয় তাহলে আমরা যে প্রশ্ন শেষে জুড়ে দিব যে অংশটুকু সেই অংশটা নেগেটিভ হবে, অর্থাৎ সেই অংশের সাথে নট যুক্ত হবে। তো আমরা একটা উদাহরণ লিখেছি, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে আমরা প্রশ্ন করতেছি, যেহেতু ট্যাগ কোশ্চেনে আমি সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে নিচে এই নিয়মটা লিখেছি, ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। তাহলে এখান থেকে আমাদের একটা প্রোনাউন খুঁজে বের করতে হবে, এই বাক্যে কোনো প্রোনাউন আছে কি না। তাহলে আমরা দেখলাম এই বাক্যে যে সাবজেক্ট হি সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা একটা প্রোনাউন পেয়ে গেলাম এবং ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে সাহায্যকারী ভার্বের সাথে সাথে নট বসাতে হয়। তো সাহায্যকারী ভার্বের পরে আমরা ইজ বাক্যে আছে, হির সাথে যেহেতু ইজই বসে তাহলে ইজ প্লাস নট। ইজ প্লাস নট পুরাটা নিলে এরকম হয়, কিন্তু অ্যাপোস্ট্রফি নট আমরা ব্যবহার করেছি, ইজন্ট। ইজন্ট হি আমাদের এটা হয়ে গেছে। এরপরে আরেকটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে বাক্য যদি নেগেটিভ হয়, এখন শিখবো বাক্য যদি নেগেটিভ হয় অর্থাৎ স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কি হবে। তাহলে ট্যাগ কোশ্চেন অর্থাৎ শেষে যে প্রশ্নটা জুড়ে দেব সেই অংশ অ্যাফার্মেটিভ বা পজিটিভ হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে কিভাবে পজিটিভ হয় আমরা একটা দেখার চেষ্টা করব। হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ম অনুসারে এখানে একটা প্রোনাউন আমাদের নিতে হবে, বাক্যে প্রোনাউন দেওয়া আছে হি এবং সাহায্যকারী ভার্ব আছে ইজ। যদি বাক্যটা নেগেটিভ না হতো তাহলে আমরা ইজের সাথে নট লাগাইতাম, কিন্তু যেহেতু বাক্যটাই নেগেটিভ আছে তাহলে আমরা ট্যাগ অংশটুকু শুধু হাবোধক নিব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আর প্রোনাউন সাথে নিলে আমাদের ট্যাগ অংশ হয়ে গেল। তাহলে ইজ হি আমাদের এটা মিলে গেল। আর নিচে যে কথাটা লিখেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন ট্যাগ কোশ্চেনের নিয়ম নিয়ে কথা বলবো। কোন নিয়মগুলো? যে নিয়মগুলো না জানলে ট্যাগ কোশ্চেন করা যাবে না, অর্থাৎ আমি সর্বোচ্চ 10 থেকে 12টা বা 13টা নিয়ম শেখাবো, এই 13টার মধ্যে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেন কমন পাওয়া যাবে। সেটা কিভাবে? কারণ এই 12-13টা নিয়মের মধ্যে আমি সকল ট্যাগ কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব। তো এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের সাথে নট বসানোর পরে যে একটা ফর্ম তৈরি হয়, নতুন একটা কন্ট্রাক্টেড ফর্ম তৈরি হয়, সেই শর্ট ফর্মটা কয়েকটা মনে রাখতে হবে, সবগুলো মনে না রাখলেও হবে। এম প্লাস নট এন্ড অথবা আরেন্ট, এবং আর প্লাস নট আরেন্ট। এরপরে শাল প্লাস নট শান্ট, মে প্লাস নট মেন্ট, আর মাস্ট প্লাস নট মাস্ট নট। এভাবে বলতে হবে। মাস্ট নট কেউ উচ্চারণ করতে না পারলে সমস্যা নাই। তো এরপরে আমি রুল 1-এ লিখছি আর 1-এ একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝালে সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। তো আমরা নিচে লিখেছি অল দ্য অ্যানিমালস লিভ ইন দ্য ফরেস্ট, সকল প্রাণীরা কি করে বা জীবজন্তুরা, অ্যানিমাল মানে জীবজন্তুরা কোথায় বসবাস করে? ফরেস্টে মানে বনে বসবাস করে। তাহলে আমরা বুঝতে পারতেছি অনেকগুলো অ্যানিমাল বোঝাচ্ছে, একজন নয়। তাহলে আমরা বুঝলাম যে দে আসবে। তাহলে যেহেতু বাক্যটা আমরা কিভাবে চিনবো? বাক্যটা ভার্ব দেখে চিনবো। যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই এবং শুধু মূল ভার্ব রয়েছে, সেই মূল ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে বাক্যটা নিশ্চয় প্রেজেন্ট টেন্সের বাক্য। তাহলে প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু বা ডাস, যেহেতু দের সাথে ডু হয় এবং এই ডুর সাথে আমরা কি লাগালাম? নট লাগিয়ে, সংক্ষিপ্ত নট লাগিয়ে ডন্ট হলো, এবং এই ডন্ট লাগিয়ে আমাদের প্রশ্ন হলো ডন্ট দে। এরপরে 2 নম্বর রুল, একটি বস্তু বা ইতর প্রাণী বোঝালে, একটি বস্তু বা একটি ইতর প্রাণী বোঝালে সেই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট বসবে। তাহলে সাবজেক্ট হিসেবে ইট কিভাবে হয় একটু দেখি। দ্য ক্রু ইজ ভেরি থার্স্টি, কাকটি খুবই তৃষ্ণার্ত।
তাহলে এখানে একটি কাক বোঝাচ্ছে, দ্য ক্রো বা এ ক্রো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারলাম একটি ইতর প্রাণী বোঝালো, তাহলে সাবজেক্ট হিসেবে ইজ আসবে, সরি সাবজেক্ট হিসেবে ইট আসবে এবং এখানে সাহায্যকারী ভার্ব ইজ দেওয়া আছে, তাহলে ইজ এর সাথে আমরা নট লাগাবো। কেন নট লাগাবো? কারণ বাক্যটা হচ্ছে পজিটিভ, তাই ট্যাগ অংশটা হবে নেগেটিভ। এরপরে আরেকটা নিয়ম লিখেছি, বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো? যারা টেন্স ভালো বোঝে তারা বাক্য দেখলেই বুঝতে পারবে, যারা বোঝে না তাদের জন্য একটা চেনার উপায় হলো সবসময় ভার্বের টু ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট ফর্ম থাকে। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্ট যেটাই থাকুক ডিড বা ডিডন্ট হবে। কিভাবে? আমি লিখেছি আই হেল্পড দ্য ম্যান, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, শুধু মূল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্ব টু আছে, তাহলে ভার্ব টু দিয়ে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব একটাই, শুধুমাত্র ডিড। বাক্যে আছে সাবজেক্ট বা প্রোনাউন হিসেবে আই, তাহলে আমরা নিলাম যে ডিডন্ট আই। কেন? কারণ বাক্যটা হচ্ছে পজিটিভ, তাই ট্যাগ কোশ্চেন হলো নেগেটিভ। আমরা দেখি বাক্যে সাবজেক্ট হিসেবে দেয়ার আছে বা বাক্যের মধ্যে দেয়ার শব্দটা আছে, তাহলে এই সাবজেক্ট হিসেবেও দেয়ার ব্যবহৃত হবে। কোথায়? যখন আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করব তখন। তাহলে লিখেছি দেয়ার ইজ এ ম্যান ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা মানুষ আছে, এটা যে কোনো মানুষই হতে পারে। তাহলে আমি লিখেছি ইজন্ট দেয়ার। কেন? এখানে ইজ সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, যেহেতু দেয়ার এর সাথে ইজ বসতে পারে, এই জন্য ইজ এর সাথে নট হয়েছে, কারণ বাক্যটা হচ্ছে পজিটিভ, তাই ট্যাগ কোশ্চেন হচ্ছে নেগেটিভ। এখন এরপরে লিখেছি রুল 5, বাক্যের মধ্যে যদি নদী, চাঁদ, জাহাজ, দেশ বা পৃথিবী এগুলোর নাম বোঝায় বা এগুলোর নাম থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে সি আসবে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বোঝাবে এই শব্দগুলা, অর্থাৎ রিভার, মুন, শিপ, কান্ট্রি এন্ড আর্থ, এই নামগুলো যদি বাক্যের ভিতরে থাকে তাহলে আমরা কোনো কিছু বিবেচনা না করে সাবজেক্ট হিসেবে সি নিব। কিভাবে? দেখো নিচে আমরা দেখার চেষ্টা করতেছি, দ্য মুন ইজ ভিজিবল ইন দিস নাইট, এই রাত্রে চাঁদ দৃশ্যমান। তাহলে আমি লিখলাম ইজন্ট সি। কেন ইজন্ট হলো? যেহেতু বাক্যটা হচ্ছে পজিটিভ বা হাবোধক বা অ্যাফার্মেটিভ, তাই আমরা এই সাহায্যকারী ভার্বের সাথে সংক্ষিপ্ত নট লাগিয়ে আমরা ইজন্ট করেছি এবং সাবজেক্ট হিসেবে সি নিয়েছি। তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নট এই অংশটা প্রথমে, তারপরে সাবজেক্ট এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন না দিলে ট্যাগ কোশ্চেন হবে না। কেন হবে না? কারণ ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। তারপর লিখেছি যমুনা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ, যমুনা বাংলাদেশের একটা বড় নদী। তাহলে আমি লিখলাম ইজন্ট সি। তাহলে সি কেন হলো? কারণ নদী বোঝাচ্ছে এই জন্য। এবং ইজন্ট কেন হলো? যেহেতু এখানে বাক্যের মধ্যে ইজ আছে, সাহায্যকারী ভার্বের সাথে নট লাগালে সংক্ষিপ্ত নটে হয় ইজন্ট। আমরা দেখব বাক্যের মধ্যে যদি এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান বা সামওয়ান, আমরা কিভাবে মনে রাখবো? যদি কোনো বাক্যের মধ্যে দেখি এভরিবডি, এনিবডি, সামবডি, তারপরে হচ্ছে এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, আমরা এটা সাজিয়ে লিখেও মুখস্থ রাখতে পারি। এই ধরনের শব্দ যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট বাক্যের সাবজেক্ট হিসেবে ধরে নিব দে, কারণ আমরা বুঝবো এখানে অনেকগুলো মানুষ জড়িত আছে বা অনেকগুলো জিনিস বোঝাচ্ছে, এই জন্য সাবজেক্ট হিসেবে দে নিব। এরপরে আমরা একটা এক্সাম্পল লিখেছি এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, সবাই এই কাজটি করতে পারে। তাহলে আমি বাক্যে লিখেছি কান্ট দে, কারণ বাক্যটা হচ্ছে পজিটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে ক্যান, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই ক্যানের সাথে ক্যান প্লাস নট করলে সংক্ষেপে হয় কান্ট, কন্ট্রাক্টেড ফর্মে হয় কান্ট, এবং সাবজেক্ট হিসেবে দে নিব এভরিওয়ান থাকার জন্য। তাহলে আমাদের উত্তরটা হবে কান্ট দে। এরপরে সামওয়ান গোজ দেয়ার, সেখানে কেউ গিয়েছিল, কে গিয়েছে এখানে কোনো নির্দিষ্ট নাই, কোনো একজন মানুষ গিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যে সামওয়ান আছে, তাহলে সামওয়ান থাকার জন্য বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে দে বসাবো। এবং ডন্ট কেন ব্যবহার করলাম? ভার্বটা দেখতেছি প্রেজেন্ট ফর্মে, এবং প্রেজেন্ট ফর্ম ছাড়া কখনো ভার্বের সাথে ইএস যুক্ত হয় না বা এস যুক্ত হয় না, অর্থাৎ মনে রাখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় এস বা এস যুক্ত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ডন্ট, যেহেতু দের সাথে ডু বসে তাই ডন্ট দে হয়ে গেছে। এরপরে রুল 7, বাক্যের মধ্যে যদি নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং এই কথাগুলো থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ইট আসবে। এর আগে ছিল পারসন, এখন আসবে ইট। কেন? তবে নাথিং দিয়ে অনেক সময় নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়, কারণ নাথিং মানে কোনো কিছুই নয়। এরপরে আমাদের কাজ হবে একটা এক্সাম্পল দেখা। নাথিং ওয়াজ সেইড, কোনো কিছুই বলা হয় নাই বা বলা হয়েছিল না।
তাহলে আমরা নিলাম, যেহেতু কোনো কিছুই বলা হয় নাই, বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাই আমরা শুধু সাহায্যকারী ভার্ব নিব এবং সাবজেক্ট হিসেবে নিয়ম অনুসারে ইট বসবে, কারণ বাক্যের মধ্যে আছে হচ্ছে নাথিং, এজন্য আমরা সাবজেক্ট হিসেবে ইট নিব এবং ওয়াজ বসবে। কেন ওয়াজ বসবে? কারণ এখানে ওয়াজ সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। এরপরে এভরিথিং ওয়াজ পসিবল, সবকিছুই সম্ভব। আমি এটা বাক্য সাজানোর জন্য লিখেছি, পৃথিবীতে কিন্তু সবকিছু সম্ভব নয়, অসম্ভব বলেও কিছু আছে। তো এখন এখানে যেহেতু এভরিথিং আছে, তাহলে আমরা ইট বসাবো, কিন্তু আমরা কি নিব? যেহেতু এখানে ওয়াজ আছে তাই ওয়াজ দিব। ওয়াজেন্ট ইট, এভরিথিং ওয়াজ সেইড, এখানে ওয়াজেন্ট, এখানে এনটি হবে, ওয়াজেন্ট ইট। কেন হবে? কারণ এটা বাক্য হচ্ছে পজিটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তারপরে বাক্য কমপ্লেক্স হলে প্রিন্সিপাল ক্লজে এর ট্যাগ করতে হয়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সটা কি সেটা বুঝতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স হলো যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ নিশ্চয়ই থাকবে। তাহলে এই প্রিন্সিপাল ক্লজ অংশেরই শুধু ট্যাগ করতে হবে, অন্য অংশের নয়। তাহলে নিচে একটা উদাহরণ লিখেছি, আই স এ ম্যান অন দ্য রোড, আমি একটা মানুষকে রাস্তায় দেখেছিলাম। হু ইজ এ থিপ, এখানে হু ইজ হবে না, ওয়াজ হবে, হু ওয়াজ এ থিপ, যে একজন কি ছিল? যে একজন চোর ছিল। তাহলে রাস্তায় আমি একটা মানুষকে দেখেছিলাম যে একজন চোর ছিল। তাহলে এখন ঘটনা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে বাক্যটা হচ্ছে এই হুয়ের পরে একটা বাক্য আর হুয়ের আগে একটা বাক্য, অর্থাৎ এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এইটুকু নিজের অর্থ নিজেই সম্পন্ন করতে পারতেছে। আই স এ ম্যান অন দ্য রোড, বাক্য কিন্তু শেষ হয়ে যেতে পারে। তারপরে আমি লিখেছি হু ওয়াজ এ থিপ, যে হলো চোর বা যে ছিল চোর। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে বাক্য হচ্ছে আমাদের দুইটা বাক্য আছে, অর্থাৎ এর পুরাটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাই আমরা এই অংশের ট্যাগ কোশ্চেন করব শুধু এই রোড পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আই আছে, আই আমরা নিলাম, এরপরে স আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা বুঝলাম বাক্যটা পাস্ট ইনডিফিনিট। আমরা আগের নিয়মে শিখেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিডেন্ট হয় এবং সাবজেক্ট যা আছে তার সাথে ডিডন্ট আই, এটা হচ্ছে উত্তর। বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে, কোন শব্দ? নেভার, সেলডম, স্কেয়ারসলি, হার্ডলি, ফিউ, লিটল, এই শব্দগুলো বাক্যের ভিতরে থাকলেই আমরা বুঝে নিব বাক্যটা নেগেটিভ অর্থ দিবে, অর্থাৎ হাবোধক অর্থ আসবে না। তাহলে ট্যাগ কোশ্চেনের সাধারণ নিয়ম অনুসারে বাক্য যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে নিশ্চয়। তাহলে এই শব্দগুলো মনে রাখতে হবে, নেভার, সেলডম, স্কেয়ারসলি, হার্ডলি, ফিউ, লিটল। নেভার, সেলডম, স্কেয়ারসলি, হার্ডলি, ফিউ, লিটল। যার পড়ার গতি যত বেশি তার তত তাড়াতাড়ি পড়া আয়ত্ত হয় বা মুখস্থ হয়, সে তত তাড়াতাড়ি ভুলেও যেতে পারে। তো আমরা ভুলে যাব, চর্চা করব, এভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। এখন যদি কোনো স্টুডেন্ট মনে করে স্যার আমি ট্যাগ কোশ্চেনের রুল পড়বো না, নিয়ম পড়বো না, কিন্তু আমি ট্যাগ কোশ্চেনে 5-এ 5 নেব, এটা অসম্ভব। কারণ কোনো নিয়ম না জানলে শুধু প্র্যাকটিসে 5-এ 5 পাওয়া সম্ভব নয়। তো পরীক্ষা এর থেকে ই পর্যন্ত 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা স্টুডেন্টকেই নিয়ম একবার পড়তে হবে এবং বারবার বারবার চর্চা করতে হবে। তাহলে আমরা দেখবো নেভার, সেলডম, স্কেয়ারসলি, হার্ডলি, ফিউ, লিটল, এই ধরনের শব্দ বাক্যের মধ্যে থাকলে যদি ট্যাগ কোশ্চেন থাকে তাহলে আমরা বুঝে নেব বাক্যটা নেগেটিভ অর্থ দিচ্ছে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। যেমন আমি লিখেছি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু ফ্রেন্ড আছে, কিছু ফ্রেন্ড মানে আমার কোনো ফ্রেন্ডই নাই, তাহলে এটা নেগেটিভ অর্থ দিবে। ফিউ মানে খুবই অল্প, এ ফিউ, দা ফিউ, শুধু ফিউ, এই ফিউ গুলোর আবার ব্যবহার রয়েছে, এটা আমরা পরবর্তী বা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে অক্সিলারি ভার্ব, ওখানে আই আছে, তাহলে আয়ের সাথে হ্যাভ হয়, হ্যাভ আই দিয়ে প্রশ্নবোধক দিলে ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এরপরে আমি লিখেছি বাক্য যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয় সেটা আমাদের জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা হয় বাক্য হয় ভার্ব দ্বারা শুরু হবে, না হয় লেট দ্বারা শুরু হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় এবং ভার্ব দ্বারা বাক্য শুরু হয়ে যদি সম্মতি জানতে চায় বা সম্মতি জানতে চাওয়া বুঝায়, তাহলে উইল ইউ বা অন্ট ইউ হবে, উইল ইউ বা অন্ট ইউ হবে। তাহলে কোথায় উইল ইউ হবে আর কোথায় অন্ট ইউ হবে? আর এখানে ইউ কেন হবে? এখানে ইউই কেন হবে? কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সবসময় উজ্জ্ব থাকে। যেহেতু আমি বলতেছি ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, কাকে বলছি? কোনো না কোনো ইউকেই বলছি, এই জন্য ইউটা উজ্জ্ব থাকে, এই জন্য উইল ইউ বা অন্ট ইউ বসে। তাহলে আমি বাক্য লিখেছি ওয়াক স্লো, আস্তে হাঁটো, উইল ইউ বা অন্ট ইউ, এরপরে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, অন্ট ইউ বা উইল ইউ, হয়ে গেল। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সই যদি লেট অথবা লেটস দ্বারা শুরু হয়,
লেটও একটা ভার্ব শব্দ, লেটের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। তাহলে হবে লেট বা লেটস দ্বারা শুরু হলে শ্যাল উই বসবে। সোজা আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্সের একদম সোজা। যদি সম্মতি জানতে চাওয়া বোঝায় তাহলে উইল ইউ হবে বা ওয়ন্ট ইউ হবে। যদি লেট বা লেটস দ্বারা শুরু হয় তাহলে শ্যাল উই বসবে। তাহলে আমরা নিচে নিয়েছি একটা উদাহরণ, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো বাইরে হাঁটতে যাই। তাহলে শ্যাল উই আমরা যাব কি, যেহেতু এখানে অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে বা অনেককেই বোঝানো হচ্ছে, কারণ একা তো একজন হাঁটতে যাবে না, এর সাথে অনেকেই থাকতে পারে। এরপরে লেটস এনজয় দ্য পার্টি, চলো পার্টিটা এনজয় করি। তাহলে শ্যাল উই, কারণ পার্টি তো একলাই হয় না, তো এর মধ্যে অনেকেই জড়িত থাকে, যেহেতু একা একা এই পার্টি কি সংগঠিত হয় না বা এনজয় করা যায় না। আমি আশা করছি ট্যাগ কোশ্চেনের এই কয়েকটা নিয়ম যারা মনে রাখবে তারা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।